হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার পাওয়ার পয়েন্ট কোর্সে। এই কোর্সের মাধ্যমে আমরা পাওয়ার পয়েন্ট সম্পর্কে একটি ওভারঅল ধারণা নিব, যার মাধ্যমে আমরা যে কোনো প্রেজেন্টেশন যেন তৈরি করতে পারি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম, যেটা আমাদের প্রায় সকলেরই দরকার হয়। চাকরি ক্ষেত্রে হোক, শিক্ষা ক্ষেত্রে হোক, কর্পোরেট জবের ক্ষেত্রে হোক, বিভিন্ন মাধ্যমে আমাদের এই সফটওয়্যারটি ব্যবহার করতে হয়। কোনো তথ্যকে উপস্থাপন করে কারো কাছে প্রেজেন্ট করার জন্যই মূলত পাওয়ার পয়েন্টের ব্যবহারটা সবচেয়ে বেশি করা হয়। তো আমার এই কোর্সে আপনারা পাওয়ার পয়েন্ট কীভাবে ব্যবহার করতে হয়, কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয় এবং প্রেজেন্টেশনে কিভাবে অ্যানিমেশন দিতে হয়, এইরকম ছোটোখাটো বিষয় থেকে আমরা মোটামুটি একটা সার্বিক ধারণা দেব, যাতে আপনি খুব সহজেই পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত প্রেজেন্টেশনটা তৈরি করতে পারেন। আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা পাওয়ার পয়েন্টের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা পাওয়ার পয়েন্টের ইন্টারফেস নিয়ে আলোচনা করব। তো এটা আমাদের পাওয়ার পয়েন্টের ইন্টারফেস। উপরে দেখুন, সবার উপরে কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে। এই অংশের মাধ্যমে আমরা যে কোনো টুলস এক ক্লিকেই কাজে ব্যবহার করতে পারবো, যার কারণে এটা নাম দেওয়া হয়েছে কুইক অ্যাক্সেস টুলবার। এই অংশে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে। আমরা চাইলে যে কোনো একটি টুলকে কুইক অ্যাক্সেসে এখানে নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে আপনাকে যেটা দরকার সেই অংশে আপনাকে ক্লিক করতে হবে। ধরুন আমার নিউ দরকার, আমি নিউতে ক্লিক করব। এখানে নিউ ডকুমেন্ট তৈরি করার যে অ্যাক্সেসটা সেটা এখানে কিন্তু চলে এসেছে। এটা আমাদের প্রেজেন্টেশনের টাইটেল। নিচের অংশে দেখুন আমাদের একটি বার রয়েছে। এই বারটাকে বলা হয় রিবন, যেমন ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, এগুলো এক একটি রিবন। সো এই অংশটাকে বলা হয় রিবন বার। তো আমি যদি কোনো একটা রিবনে যাই এবং রিবনের ভিতরে আমরা কিন্তু অনেক অপশন পাবো, এবং এই অপশনগুলো কিন্তু আলাদা করে দেখানো রয়েছে। দেখুন ভাগ ভাগ করা রয়েছে, যেমন এটা হচ্ছে ক্লিপবোর্ড, এটা স্লাইড, এটা ফন্ট। তো এই এক একটা অংশকে আমরা বলি ট্যাব। উপরের অংশগুলোকে আমরা বলি রিবন। রিবনের ভিতর যে অংশটা আমরা পাই সেগুলিকে বলা হয় ট্যাব। এখানে আমাদের যেটা রয়েছে এটা হচ্ছে স্লাইড। আমরা মূলত এখানকার স্লাইডটা এখানে বড় করে দেখতে পাচ্ছি। আমরা যদি নতুন কোনো স্লাইড নিতে চাই, এখানে দেখুন হোম রিবনের ভিতর নতুন স্লাইড রয়েছে। এখানে আমরা ক্লিক করলাম, কি ধরনের স্লাইড নেব সেটা সিলেক্ট করলাম। তাহলে দেখুন এখানে আমি পরবর্তী স্লাইডটা পেয়ে যাচ্ছি। আমি যে স্লাইডটি দেখতে চাচ্ছি সেটার উপর ক্লিক করলে লেফট বাটন, আপনি সেই স্লাইডটা এখানে দেখতে পারবেন। এখানে দেখুন নিচে নোট রয়েছে। নোটের মাধ্যমে আপনি আপনার স্লাইডে কোনো কিছু তথ্য দিয়ে দিতে পারেন। তো এখানে নোটে যদি আমি ক্লিক করি, দেখবেন নিচে একটা নোট লেখার অপশন চলে আসবে। আমি যদি লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করি, এই নোটের অংশটাকে আমি চাইলে বড় ছোট করতে পারবো। এখানে লেখার জন্য আপনার এই অংশে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে এখানে লিখতে হবে আপনি যে নোটটা লিখতে চান। এছাড়া কমেন্ট রয়েছে। আমি ধরুন এই স্লাইডে চলে আসলাম, এখান থেকে আমি যদি কমেন্টে ক্লিক করি, এখানে কমেন্ট অপশন চলে এসেছে। তো আমি এখান থেকে নিউ একটি কমেন্ট ইনসার্ট করব। সো এখানে লেফট বাটন ক্লিক করলাম, দেন এখানে আমি যদি লিখি, এখানে আমি একটা কমেন্ট দিলাম, দেন এন্টার প্রেস করলাম। এখানে দেখুন আমার স্লাইডে কমেন্টের একটা আইকন চলে এসেছে। আমি যদি পরবর্তী স্লাইডে যাই, এখানে কিন্তু সেটা নেই, কারণ এখানে আমি কোনো কমেন্ট করিনি। তো এখানে যে কেউ ক্লিক করলে সেই কমেন্টটা দেখতে পারবে এবং চাইলে সেই কমেন্টের বিপরীতে রিপ্লাই করতে পারবে। আমরা চাইলে এটাকে ড্র্যাগ করে যে কোনো অংশে রাখতে পারি। লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করতে হবে। আর যদি আমরা এটাকে ডিলিট করতে চাই, তাহলে এটার উপর রাইট ক্লিক করে ডিলিট কমেন্টে ক্লিক করব, এটা ডিলিট হয়ে যাবে। এছাড়া আমাদের এখানে একটা ভিউ প্যানেল রয়েছে। এটা হচ্ছে নর্মাল ভিউ, দেন হচ্ছে স্লাইড শর্টার রয়েছে। এটার মাধ্যমে আমাদের সকল স্লাইডগুলো একত্রে দেখতে পারবো ছোট আকারে। আমার প্রেজেন্টেশনে যতগুলো স্লাইড থাকবে আমরা এখানে সিরিয়াল বাই দেখতে পারবো। এরপর রিডিং ভিউ রয়েছে। আমরা কোনোটাকে যদি পড়ার জন্য দেখতে চাই, সেক্ষেত্রে এই রিডিং ভিউয়ের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। এখানে দেখুন নেক্সট রয়েছে, আমরা প্রিভিয়াস এবং নেক্সট স্লাইডে সরাসরি চলে যেতে পারবো।
এখান থেকে বের হওয়ার জন্য এস্কেপ প্রেস করব, আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। এরপর রয়েছে স্লাইড শো। আমরা যখন প্রেজেন্টেশন করি তখন এটা স্লাইড শো এর মাধ্যমেই করে থাকি। স্লাইড শোতে ক্লিক করলে আমাদের প্রেজেন্টেশন মোডটা অন হয়ে যাবে। এখান থেকে আমরা অ্যারো চিহ্নের মাধ্যমে প্রিভিয়াস এবং নেক্সট পেজে যেতে পারি। এখানেও আমরা এস্কেপ প্রেস করলে বের হয়ে আসতে পারবো। তো আমরা এখানে নর্মাল ভিউটা রাখছি। এখানে দেখুন জুম অপশন রয়েছে, আমি চাইলে আমার স্লাইডটাকে জুম করে দেখতে পারি, জুম আউট করেও দেখতে পারি। আমাদের প্রয়োজন সাপেক্ষে আমরা এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবো। আপনি চাইলে মাইনাসে ক্লিক করে জুম আউট করতে পারেন, প্লাসে ক্লিক করেও জুম ইন করতে পারেন। উপরের এই অংশে দেখুন আমাদের রিবন ডিসপ্লে অপশন রয়েছে। এখানে ক্লিক করলে আপনার অটো হাইড রিবন অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদের উপরের যে রিবন অংশ ছিল সেটাকে দেখাবে না। দেন এখানে আমি যদি আবার রিবন ডিসপ্লে অপশনে যাই, এরপর শো ট্যাবসে ক্লিক করি, তাহলে শুধুমাত্র ট্যাবগুলো দেখাবে। রিবনের যে ট্যাবটা রয়েছে সেটা শুধুমাত্র দেখাবে। এছাড়া আমি যদি শো ট্যাবস অ্যান্ড কমান্ডসে ক্লিক করি তাহলে সকল অপশনগুলো দেখতে পারবেন। যদি কোনো কারণে আপনি এই রিবন অপশন না পান তাহলে অবশ্যই এখান থেকে শো ট্যাবস অ্যান্ড কমান্ডটা সিলেক্ট করে নেবেন। এছাড়া আমরা যদি চাই এই রিবনসগুলো আমরা কাস্টমাইজ করব, সেই ক্ষেত্রে আপনি যে কোনো রিবনের উপর রাইট ক্লিক করেন, এরপর কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করেন। এখানে আপনি কোন কোন রিবন নেবেন, কোনটা নেবেন না সেগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে কুইক অ্যাক্সেস টুলবারের অপশনও পাবেন, সেখান থেকেও আপনি ডিসাইড করতে পারবেন কোনটা কুইক অ্যাক্সেস টুলবারে থাকবে। তো এই জিনিসটা আমাদের খুব একটা প্রয়োজন হয় না, তো আমরা এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আমাদের এই স্লাইড অংশে আমরা যদি রাইট ক্লিক করি আমরা এটাকে কাট কপি পেস্ট করতে পারবো। এখান থেকে নতুন স্লাইড নিতে পারবো, ডুপ্লিকেট স্লাইড করতে পারবো, ডিলিট করতে পারবো। এখানে আমি ধরুন ডুপ্লিকেট করব, এটাকে ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করব। দেখুন আমার একই স্লাইড দুইটি হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি এই স্লাইডটি এই স্লাইডের নিচে থাকবে, তো এটার উপর আমি লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে এটাকে নিচের দিকে নিয়ে আসবো। দেখুন এটা উপরে চলে গিয়েছে এবং এটা নিচে চলে এসেছে। এইভাবে আমরা চাইলে স্লাইডটাকে আপ ডাউন করে অ্যারেঞ্জ করে নিতে পারবো। আমরা যদি চাই কোনো স্লাইড ডিলিট করব সেক্ষেত্রে রাইট ক্লিক করব, এখানে ডিলিট স্লাইড রয়েছে, ক্লিক করব, স্লাইডটি ডিলিট হয়ে যাবে। তো আমরা যদি কুইক অ্যাক্সেস টুলবারে আসি, এখানে প্রথমে রয়েছে আনডু। একটু আগে আমি একটা স্লাইড ডিলিট করেছি, তো আমি চাচ্ছি ওই স্লাইডটাকে আবার পুনরায় নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আনডু করতে পারি বা কন্ট্রোল জেড। এখানে আনডুতে ক্লিক করলাম, দেখুন আমাদের রিবনটা আবার চলে এসেছে। আমি যদি আবার চাই না এটা ডিলিট হয়ে গিয়েছে সেই অবস্থায় থাকুক, অর্থাৎ সামনের দিকে আমরা যেতে চাচ্ছি, রিডু করতে চাচ্ছি আমরা যে পজিশনে ছিলাম, এখানে দেখুন রিডু অপশন রয়েছে, এটাতে ক্লিক করব, আমাদের স্লাইডটি আবার ডিলিট পর্যায়ে চলে গিয়েছে। এখানে আমি একটা কথা বলে রাখি যে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনার কাছে কিন্তু একদম ইজি মনে হবে। কারণ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল যাই বলেন না কেন এদের ক্যাটাগরি প্রায় সেম। যে টুলসগুলো প্রত্যেকটা সফটওয়্যারে রয়েছে একইভাবেই সেগুলো কাজ করে, জাস্ট সফটওয়্যার ভেদে ভিন্ন ভিন্ন ফাংশন, ওখানে নতুন নতুন টুলস অ্যাড হয়েছে। তাছাড়া আপনার যেগুলো কমন ফাংশন বা টুলস সেগুলো কিন্তু সব ক্ষেত্রে সেম কাজ করে। আমি এখানে চেষ্টা করব সবকিছু এখানে দেখানোর। যদি আপনি চান আমি মাইক্রোসফট ওয়ার্ড জানি না, আমি মাইক্রোসফট ওয়ার্ডটা শিখতে চাই, সেক্ষেত্রে আমার মাইক্রোসফট ওয়ার্ডের সিরিজ টিউটোরিয়াল রয়েছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আপনি চাইলে উপরে দেখতে পাবেন লিঙ্কটা রয়েছে, সেখান থেকেও আপনি সিরিজটা দেখে মাইক্রোসফট ওয়ার্ডে এক্সপার্ট হতে পারেন। তো এই ছিল আমাদের মোটামুটি একটা ইন্টারফেসের ধারণা। এখন ধরুন আপনি কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, তাহলে সেক্ষেত্রে একটা নতুন ডকুমেন্ট তৈরি করতে হবে, নতুন স্লাইড তৈরি করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? তো এই জন্য আমরা এখানে কিন্তু আমরা কুইক অ্যাক্সেস টুলবারে নিউ কমান্ডটা দিয়ে দিয়েছিলাম। আমরা চাইলে এখানে ক্লিক করেও নতুন ডকুমেন্ট নিতে পারি। আবার চাইলে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্লিক করে একটা ফাঁকা স্লাইড নিয়ে আসতে পারি। এছাড়া আপনি যদি চান কোনো টেমপ্লেট নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে এখানে অনেক টেমপ্লেট রয়েছে, যে টেমপ্লেটটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেটা আপনি ইউজ করতে পারেন। আমি ধরুন এই প্রেজেন্টেশনটা ক্লিক করলাম, তাহলে এই প্রেজেন্টেশনটা চলে এসেছে। আমরা যদি এটা ব্যবহার করতে চাই, এই থিমটা ব্যবহার করতে চাই, তাহলে ক্রিয়েটে ক্লিক করতে হবে, এটা ডাউনলোড হবে, টেমপ্লেটটা ডাউনলোড হয়ে এটা আমাদের পাওয়ার পয়েন্টে ওপেন হয়ে আসবে। এছাড়া আপনি শর্টকাট কি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে Ctrl+N প্রেস করলে আপনি নতুন ডকুমেন্ট নিতে পারবেন। আমরা কোনো ডকুমেন্টকে ক্লোজ করতে চাইলে সেক্ষেত্রে ফাইল থেকে ক্লোজে ক্লিক করব, এটা ক্লোজ হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের ফাঁকা একটা
স্লাইড চলে এসেছে, যেখানে আমরা চাইলে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন, ইমেজ, ড্রয়িং, ডিজাইন ব্যবহার করে একটা নতুন প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। তো এখানে দেখুন ডিজাইন একটা রিবন রয়েছে, সেই ডিজাইন রিবনে যদি ক্লিক করি এখানেও ডিফল্টভাবে কিছু ডিজাইন রয়েছে। আমি যদি এগুলোতে ক্লিক করি বা মাউস নিয়ে যাই, একটা ক্লিক করার পর এখানে আপনি সকল ডিজাইনগুলো দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকেও কোনো একটা থিম ব্যবহার করতে পারেন এবং প্রত্যেকটা থিমের আন্ডারে কিছু ভ্যারিয়েন্ট রয়েছে। এই যে দেখুন ভ্যারিয়েন্ট, আমরা যদি ভ্যারিয়েন্ট ইউজ করতে চাই তাহলে এখানে ক্লিক করব, তাহলে সেই ভ্যারিয়েন্টগুলো পেয়ে যাব। এছাড়া এই অংশে আমি যদি ক্লিক করি আমরা চাইলে কালার ভ্যারিয়েন্ট করতে পারি, আমরা চাইলে ফন্টের ভ্যারিয়েন্ট করতে পারি, আমরা চাইলে ইফেক্টের ভ্যারিয়েন্ট করতে পারি, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড স্টাইলটাও চেঞ্জ করতে পারি। এছাড়া এখানে স্লাইডের সাইজ অপশন রয়েছে, আমরা মূলত ওয়াইড স্ক্রিন 16:9 যেটা রয়েছে সেটা ব্যবহার করছি। এছাড়া স্ট্যান্ডার্ড রয়েছে 4:3, যেটা আপনার দরকার সেটা আপনি নিতে পারেন। এখন যদি এমন হয় আপনার এমন একটা সাইজ লাগবে যেটা এই দুটার একটাও না, সেক্ষেত্রে কাস্টম স্লাইড সাইজে ক্লিক করবেন। এখান থেকে উইথের ভ্যালু, হাইটের ভ্যালুটা দিয়ে ওকে যদি প্রেস করি তাহলে আমাদের সেই সাইজের একটা স্লাইড চলে আসবে। তো ধরুন আমরা এখান থেকে একটা স্লাইড সিলেক্ট করলাম এবং এইখানে বলতেছে ক্লিক টু অ্যাড টাইটেল। এখানে আমরা যদি ক্লিক করি এখন আমরা এখানে একটা টাইটেল দিতে পারবো। ধরুন আমরা কিছু একটা লিখবো, এখানে আমি লিখলাম আওয়ার ফার্স্ট স্লাইড। এখানে আমাদের প্রথম স্লাইডটা আমরা তৈরি করে ফেলেছি। আমি যদি চাই আরেকটি স্লাইড তৈরি করব সেক্ষেত্রে আমি এখানে রাইট ক্লিক করব, এখানে নিউ স্লাইড অপশন রয়েছে, অথবা আমি হোম রিবনে যাব, এখান থেকে নিউ স্লাইড অপশন রয়েছে। এছাড়া আমি যদি ইনসার্টে যাই এখান থেকেও আমি কিন্তু নিউ স্লাইড অপশন পাচ্ছি। তো আমরা যে কোনো একটা অপশন থেকে নতুন স্লাইডটি নিতে পারি। তো এখানে আমি যদি নিউ স্লাইডে ক্লিক করি আমার কি ধরনের স্লাইড ডিজাইন লাগবে বা ক্যাটালগ বা লেআউট লাগবে সেটা আমরা ডিসাইড করতে পারি। যদি আমি ধরুন টাইটেল অনলিটা সিলেক্ট করি তাহলে আমাদের টাইটেল লেখার একটা বক্স চলে এসেছে এবং অন্যান্য অংশ ফাঁকা রয়েছে। এখানে আমরা লিখলাম আওয়ার সেকেন্ড স্লাইড, বাইরে ক্লিক করলাম, তাহলে দেখুন আমরা আরেকটি স্লাইড তৈরি করতে পেরেছি। এইভাবে আমরা আমাদের প্রয়োজন অনুসারে অনেকগুলো স্লাইড তৈরি করতে পারবো। এখন আমরা কোনো একটা স্লাইড তৈরি করেছি, সেই স্লাইডটা কিভাবে সেভ করব। তো ফাইলে যাব, এখান থেকে সেভ অপশন রয়েছে, সেভে ক্লিক করব। দেন আমরা কোন অংশে সেভ করতে চাচ্ছি, ওয়ান ড্রাইভ, দিস পিসি, অ্যাট এ প্লেস, ব্রাউজ, সেটা আমরা ডিসাইড করতে পারি। আমরা যদি দিস পিসিতে ক্লিক করি, দিস পিসি কোথায় আমরা সেভ করব সেটা আমরা ব্রাউজ করে নিতে পারি। দেন যে অংশে আমরা রাখতে চাচ্ছি সে ফোল্ডারে ক্লিক করে আমরা সেভে ক্লিক করব। তো এখানে দেখুন অনেকগুলো কিন্তু ফরম্যাট রয়েছে। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটা রয়েছে এটা রেখে আমরা সেভ দিব। এছাড়া আপনি যদি অন্য কোনো ফরম্যাটে সেভ করতে চান আপনি করতে পারবেন। যেমন আপনার পাওয়ার পয়েন্ট অনেক ওল্ড, সেক্ষেত্রে আপনি 97 to 2003 প্রেজেন্টেশনটা নিতে পারেন, যাদের ফাইল এত ভার্সনের ভিতর রয়েছে। এছাড়া পিডিএফ আকারে আপনি সেভ করতে পারবেন, এটাকে একটা টেমপ্লেট আকারে সেভ করতে পারবেন। আপনি চাইলে এটাকে জেপিজি, পিএনজি আকারেও সেভ করতে পারবেন। তো যখন আমাদের প্রয়োজন হবে আমরা এগুলো সেভ করা দেখব। এখন আপাতত আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটা রয়েছে নর্মালভাবে ডিফল্টভাবে সেটা আমরা রেখে সেভে ক্লিক করব, তাহলে আমাদের প্রেজেন্টেশনটা সেভ হয়ে যাবে। এটাকে আমরা ক্লোজ করে দেব, ফাইল থেকে ক্লোজ। তো এই স্লাইডে আমি এই যে বক্সগুলো রয়েছে এগুলোকে বলা হয় টেক্সট বক্স, যার ভিতরে আমরা মূলত লিখে থাকি। এগুলোকে সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করছি। আমি যদি কোনো একটা টেক্সট লিখতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই টেক্সট বক্স নিতে হবে। তো আমরা কিভাবে টেক্সট বক্স নিব, আমরা ইনসার্টে যাব, এখান থেকে দেখুন টেক্সট ট্যাব রয়েছে, এখানে টেক্সট বক্স রয়েছে, এখানে আমরা ক্লিক করব। দেন আমি এখানে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব, তাহলে আমরা একটা টেক্সট বক্স তৈরি করতে পেরেছি। আমরা চাইলে এই টেক্সট বক্সটাকে ছোট বড় করতে পারি। এই অংশগুলো ধরে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করতে হবে। এই অংশে আমরা হাইপারলিঙ্ক নিয়ে আলোচনা করব। তো হাইপারলিঙ্কটার মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো একটা ওয়েবসাইট বা ইমেল বা অন্য কোনো একটা অংশকে লিঙ্ক করে দিতে পারি।
এখানে দেখুন আমি কিছু ইনফরমেশন লিখেছি। তো আমি চাচ্ছি এখানে যে ভিজিট গুগল লেখা রয়েছে এই গুগল শব্দটার সাথে একটা ওয়েবসাইট লিংক আপ করে দেব। তো এই গুগল শব্দটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ইনসার্টে যাব। এখানে দেখুন লিংক রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ইনসার্ট হাইপারলিংকের একটা ট্যাব চলে আসবে। এখান থেকে আমরা এই ওয়েব পেজ যে অপশনটা রয়েছে, যেহেতু এটা একটা ওয়েবসাইট আমরা অ্যাড করব, এই জন্য ওয়েব পেজের অপশনটা সিলেক্ট করব, করে এখানে অ্যাড্রেসটা লিখতে হবে। আমি এখানে www.google.com লিখে ওকে করে দিচ্ছি। তাহলে দেখুন এখানে লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, এটা ব্লু কালার হয়ে গিয়েছে এবং এইটার নিচে একটা আন্ডারলাইন চলে এসেছে। তো এখানে আমরা ওয়েবসাইট হাইপারলিংক করলাম। এখন যদি আমরা চাই কোনো একটা মেইলকে হাইপারলিংক করব, সেক্ষেত্রে আমরা কি করব? এই অংশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার সেই ইনসার্ট রিবনে যাব, এখান থেকে লিঙ্কে ক্লিক করব। এখানে দেখুন ইমেল অ্যাড্রেস একটা অপশন রয়েছে, যেহেতু এখানে আমরা ইমেলটাকে লিঙ্ক আপ করব, এই জন্য ইমেল অ্যাড্রেস সিলেক্ট করব। করার পর এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। আপনি চাইলে এখানে সাবজেক্টটাও লিখতে পারেন। ডিসপ্লেতে কি লেখা রয়েছে সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি ওকে করে দেব। এটাও কিন্তু একটা হাইপারলিংক আকারে চলে এসেছে। এবার ধরুন আমরা একটা বাটন তৈরি করব, ঠিক আছে? এখানে আমি লিখেছি গো টু টপ স্লাইড, অর্থাৎ এই যে উপরের স্লাইডটাতে চলে যাওয়ার একটা কমান্ড দিয়েছি। এখন আমরা চাচ্ছি এটাকে লিঙ্ক করব, যেন এই অংশে ক্লিক করলে আমাকে সরাসরি এখানে নিয়ে যায়। তো সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইনসার্টে যাব, লিঙ্কে ক্লিক করব। এখান থেকে দেখুন প্লেস ইন দিস ডকুমেন্ট যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখুন স্লাইড রয়েছে, স্লাইডের এখানে দেখুন আমার 1 নম্বর স্লাইডটা রয়েছে ওয়েলকাম টু পাওয়ার পয়েন্ট। তো এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেব। তো এইখানে আমাদের একটা ইজি লিঙ্কিংয়ের একটা ইনফরমেশন দিচ্ছে, আমরা এখানে গট ইট দিয়ে দিচ্ছি। তো এইটা কিন্তু আমাদের হাইপারলিংক হয়ে গিয়েছে। সো আমি যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে। কন্ট্রোল ধরে আমি এখানে জাস্ট লেফট বাটন ক্লিক করব। দেখুন আমাকে প্রথম স্লাইডে বা টপ স্লাইডে নিয়ে আসলো। হ্যাঁ, আমি যদি এখানে আবার নিচে চলে আসি, আমরা যদি এই ওয়েবসাইটে যেতে চাই তাহলে কন্ট্রোল ধরে এটার উপর ক্লিক করব। দেখুন google.com চলে এসেছে। আমরা যদি মেলের অংশে কন্ট্রোল ধরে ক্লিক করি লেফট বাটন, তাহলে মেলের অপশনটাও চলে আসবে। তাহলে হাইপারলিংক এইভাবে আমরা ওপেন করতে পারি। তো হাইপারলিংকের মাধ্যমে আমি চাইলে কোনো একটা ওয়েবসাইটকে লিঙ্ক করতে পারি, কোনো একটা মেলকে করতে পারি, আবার কোনো লেখাকে কমান্ড দিয়ে ব্যবহার করতে পারি। আশা করি হাইপারলিংক সম্পর্কে আপনাদের একটা আইডিয়া চলে এসেছে। তো আজকের ভিডিওতে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের ইন্টারফেস দেখলাম, কিভাবে নতুন ডকুমেন্ট তৈরি করতে হয় সেটা দেখলাম। এছাড়া হাইপারলিংকের ব্যবহারটাও আমরা দেখে নিলাম। আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত রাখছি। পরবর্তী ক্লাসে নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার কোনো কিছু যদি সমস্যা হয়ে থাকে সেই জিনিসটা আপনি কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।